আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সরকারি চাকরির জন্য আবেদন করতে পারেন ঘরে বসে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে। আমি মনে করি এখন যুগটা হচ্ছে আধুনিক যুগ। ছেলে মেয়েদেরকে সরকারি চাকরিতে আবেদন করা প্রথম শর্ত হচ্ছে নিজে আবেদন করা। কোনো মোড়ের দোকান বা বাজারে হাটে বাজারে যে দোকানপাট আছে বা আপনি বাজারে বন্দরে যেখানেই যান, মার্কেটে শপিং কমপ্লেক্সে অনেকেই কিন্তু কম্পিউটার চালায়। কম্পিউটারের দোকানদাররা কিন্তু এই আবেদনগুলো করে দেয়, কিন্তু সেখানে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হয়, আবেদন করাইতে হয়। দেন তাদেরকে 200 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত দিতে হয় আবেদনের ফর্মটা ফিল আপ করার জন্য। তো আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট, যেহেতু আপনারা শিক্ষিত মানুষ, আপনারা যদি নিজে নিজে আপনারা আবেদন করতে পারেন আপনাদের চাকরির জন্য তাহলে সবচেয়ে ভালো। সেক্ষেত্রে হয় কি, আবেদনের প্রসেসের জন্য যে টাকাটা দিতে হয় এক্সট্রা, সে টাকাটা দিতে হয় না। সাপোজ একটা চাকরিতে আবেদন করবেন, সেখানে 300 টাকা লাগবে, কিন্তু সেই লোকটাকে আরও 200 টাকা বাড়ায় আপনার 500 টাকা খরচ হবে। সো এই কাজটা না করে নিজেরা যদি আবেদন করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। তো এই কাজটা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নিজেরা আবেদন করতে পারেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসংখ্য alljobs.teletalk.com.bd এখান থেকে আমি যে কোনো একটা জায়গাতে জাস্ট ক্লিক করে এইখানে গেলাম। যাওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। অথবা আপনারা ধরেন আমি আবেদনটা করব চিফ জুডিশিয়াল হোক, অথবা হতে পারে আপনার এই যে প্রাইম মিনিস্টার এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ট্রাস্ট, এটাতে যাব। জাস্ট এটাতে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে দেখেন অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই লেখা আছে। অথবা আপনারা যারা আমার ভিডিও দেখেন, ভিডিওর মধ্যে কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেই কিভাবে আবেদন করবেন, আবেদনের লিঙ্কটা। সাপোজ এই যে অ্যাপ্লাই নাও, এটাতে ক্লিক করলে একটা লিঙ্কে নিয়ে যাচ্ছে। অথবা ভিডিও ডেসক্রিপশনে আপনারা যাওয়ার পর যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন, ঠিক এরকম ইন্টারফেস আসবে। মোট কথা হচ্ছে বাংলাদেশে সরকারি চাকরিতে আবেদন করতে হলে আপনার 100 আবেদনের মধ্যে 99টা আবেদনের প্রসেস সেম এক, কোনো পার্থক্য নাই। এখানে দেখেন সবই ঠিক থাকে, এখানে কিন্তু সব প্রসেস এক। দেখেন এটা হচ্ছে প্রাইম মিনিস্টার এডুকেশনের ট্রাস্ট, এটাতে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোর। আপনাকে যদি আমি আরও একটা দেখাই, কথার কথা, সাপোজ আপনাকে আমি আরও একটা দেখাই চিফ জুডিশিয়াল, এখানে যদি ডিসি অফিস ভোলা, এই ভোলাতে যদি যাই, দেখেন অ্যাপ্লাইতে ক্লিক করি, সেম একই পদ্ধতি প্রত্যেকটাতে। দেখেন একই পদ্ধতিতে আসছে, হয়তো একটু ডিজাইনটা এদিক সেদিক, দেখেন মোটামুটি একই কিন্তু সবার প্রসেস। তো এরকম যে প্রসেসই থাকবে লেখা দেখবেন ওইখানে অ্যাপ্লাই অনলাইন অথবা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। দেখেন এখানে লেখা আছে, উপরে থাকে বিজ্ঞাপন, অর্থাৎ চাকরির যে সার্কুলারের বিজ্ঞাপনের একটা পিডিএফ ফাইল থাকে, সেটাতে ক্লিক করলে আপনি পিডিএফ ফাইলটা ডাউনলোড হবে। দেন সেই ফাইলটা আপনি মোবাইল থেকে এই যে দেখেন ডাবল ক্লিক করে পড়তে পারবেন। তাদের বিজ্ঞাপনে সার্কুলারে কি কি সুবিধা দিবে, আপনাকে কিভাবে আবেদন করবে ইন ডিটেলস তারা এখানে বলে দিছে। কোন আবেদনের জন্য আপনার ইমেজের সাইজ কত হইতে হবে, পিক্সেল কত হতে হবে, এই জিনিসগুলো ইন টোটালে তারা বলে দিছে। আর নিচেরটা হচ্ছে অ্যাপ্লিকেশন। দেখেন অ্যাপ্লিকেশনে গেলে কিভাবে কি হইতে হয়, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আজকে আমি দেখাবো প্রাইম মিনিস্টার এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ট্রাস্টের এখানে আবেদন করার প্রসেসটা। সবার আবেদনের প্রসেস একই, ভয়ের কারণ নাই। আমি এই লিঙ্কে ক্লিক করব। উপরেরটা হচ্ছে আপনার কি বলে অ্যাডভার্টাইজ, মানে হচ্ছে আপনার সার্কুলার। আর এখানে সুন্দর করে বলে দেওয়া থাকে আপনার সার্কুলারটা শুরু হয়েছে কবে, 9/12 অর্থাৎ ডিসেম্বরের 9 তারিখে, এবং এটার মেয়াদ শেষ হয়ে যাবে আপনি 29 তারিখ অর্থাৎ ডিসেম্বরের 29 তারিখের পরে আর আবেদন করতে পারবেন না। এটাই জাস্ট এখানে বলে দিছে। আর আবেদন করার জন্য যে লিঙ্ক, সেই লিঙ্কটা হচ্ছে এই যে নিচে, প্রত্যেকটার ক্ষেত্রে একই। যেমন আপনি এটাতে দেখেন প্রাইম মিনিস্টারে, চিফ জুডিশিয়ালে দেখেন, তারপরে হচ্ছে এটাতে দেখেন, একটু ব্যাগে যদি যাই, সবার ক্ষেত্রে কিন্তু মোটামুটি একই, খুব কঠিন কিছু না। তো আপনি একটা আবেদন করা শিখলে বাকিগুলো শিখতে পারবেন। প্রাইম মিনিস্টারের এডুকেশন অ্যাসিস্ট্যান্টের যদি যাই, ক্লিক হেয়ার গেলাম, একটা মাত্র তারা কি নিচ্ছে পোস্ট, একটা পোস্ট তারা খালি রাখছে। আমি যদি আবার ইয়াতে দেখি আপনার চিফ জুডিশিয়ালে এখানে যাই, এখানে অনেকগুলো পোস্ট খালি আছে। তো আপনি যেই পোস্টে আবেদন করবেন সেই পোস্টটাকে জাস্ট একটা ক্লিক করবেন, এই যে ক্লিক সিলেক্ট করে নেক্সটে যাবেন।
এটা মোবাইল থেকে হোক কম্পিউটার থেকে হোক কোনো সমস্যা নাই, ঠিক আছে। দেখেন মোবাইল থেকে যদি আপনি করেন, আপনাকে যদি দেখাই মোবাইল থেকে তো হচ্ছে না এটা আপাতত, যাই হোক এখানে অনেকগুলো পোস্ট আছে, যেই পোস্টটাতে আপনি আবেদন করবেন সেই পোস্টটাতে জাস্ট ক্লিক করবেন। এই যে অ্যাপ্লাই ফর্মে ক্লিক করলে এরকম আসছে, আমি অ্যাকাউন্ট অফিসার নামে আবেদনে এখানে ক্লিক করব, দেওয়ার নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে এখানে তারা বলতেছে আপনার কি অল জবস, অর্থাৎ এই ওয়েবসাইটের কি প্রিমিয়াম কোনো কিছু আছে, সেটা আপনি বলবেন না, আপনি নো দিয়া জাস্ট নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এই যে একটা ফর্ম, বিশাল বড় একটা ফর্ম আসছে, এই ফর্মটাই আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করার জন্য তারপরে ছবি আপলোড দেওয়ার জন্য কিন্তু আপনার থেকে দোকানদাররা 200 থেকে 300 টাকা পর্যন্ত নিয়ে নেয়। সবার ক্ষেত্রে এক। দেখেন এখানে এক, আপনি যে চিফ জুডিশিয়ালে যান, গিয়া দেখেন দপ্তরি বা আপনি দপ্তরি হিসাবে যাচ্ছেন, এই সেম পদ্ধতি দেখেন, এই ফর্মটা দেখছেন, এই ফর্ম আর এই ফর্ম একই, কিন্তু এখানের নাম হচ্ছে অ্যাকাউন্ট অফিসার, এখানে নাম হচ্ছে আপনার এই যে দপ্তরি। তো আলটিমেটলি একই ফর্ম, একই প্রসেস, একই সব কিছু, আপনি জাস্ট ওইখানে যাবেন। তো আমি অ্যাকাউন্ট হিসাবরক্ষক হিসেবে প্রাইম মিনিস্টার এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ট্রাস্টে এখানে যাব। এখানে আপনি আপনার তথ্যগুলো সুন্দর করে স্টেপ বাই স্টেপ দিতে থাকবেন। তো এই স্টেপগুলো যদি আপনি দেন তাহলে আশা করছি আপনার আবেদনটা সহজ হবে। এখন এই আবেদনের ইনফরমেশনগুলো আপনি কোত্থেকে বা কিভাবে দিবেন, কোথা থেকে দিবেন, সেটা বোঝার উপায়। আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, অবশ্যই অ্যাকাউন্টস অফিসার শিক্ষিত মানুষের, আপনার শিক্ষা জীবনের সার্টিফিকেটের নাম অনুযায়ী আপনি এখানে দেবেন। মনে রাখবেন আপনার চাকরি ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট হচ্ছে মোস্ট প্রায়োরিটি পাবে। তো সার্টিফিকেটে যেভাবে নাম আছে ঠিক সেভাবে আপনি আপনার নামটা এখানে টাইপ করে দিবেন। তো আমার নাম হচ্ছে এমডি মাসুদ রানা, আমি দিচ্ছি এখানে এমডিটা, পরে ডট না এসে অন্য একটা আসছে। দেন আবেদনকারীর নাম বাংলায় আমি দিব তারপর হচ্ছে বাবার নাম দিতে হবে ইংরেজিতে এবং বাংলায় দিতে হবে। ওকে, অর্থাৎ মা বাবার নাম, পিতার নাম, মাতার নাম এগুলো বাংলায় এবং নিজের নাম বাংলায় দিতে, ইংরেজিতে দিতে হয়। অবশ্যই সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে দিবেন, কারণ আপনি চাকরির ক্ষেত্রে যখন যাবেন সার্টিফিকেটটা তাদের সামনে দেখাইতে হবে। আপনি যদি অন্য কিছুর ইনফরমেশন দেন তাহলে সেটা দিবেন না। দেখেন আমি বাবার নাম এবং মায়ের নাম বাংলাতে ফিল আপ করে ফেলেছি। তারপর দেখেন ডেট অফ বার্থ, এইখানে জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন এরকম ডেট অফ বার্থ আসবে। তো আপনার তো 2006 সালে জন্ম না, তাহলে অবশ্যই আপনার জন্ম আরও অনেক আগে। তাহলে এই যে আইকনটা আছে এটাতে জাস্ট ক্লিক করলে দেখেন উপরের দিকে আপনি মাউসটা নিলে দেখবেন এখানে আপনার জন্ম সালের অপশনগুলো পেয়ে যাবেন। এটাকে জাস্ট সিলেক্ট করবেন, তারপরে আপনি কোন মাসে জন্ম সেটা দিবেন, তারপরে কত তারিখে সেটা দিবেন, তারপরে দেখেন জন্মসাল চলে আসছে। আর ন্যাশনালিটি বাংলাদেশ, এটা বাই ডিফল্ট বাংলাদেশ থাকবে, কারণ বাংলাদেশের নাগরিকরাই আবেদন করবে, এটা সিলেক্ট করার দরকার নাই। তারপরে রিলিজিয়ন, মানে আপনি কোন ধর্মের মানুষ সিলেক্ট করে দিবেন, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, এটা সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি, আপনার কি মানে ভোটার আইডি কার্ড আছে কি না সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন দেখেন ন্যাশনাল আইডি, ইয়েস ন্যাশনাল আইডি আছে, আইডি নাম্বারটা এখানে আপনি দিবেন। তো আইডি নাম্বারটা আমি আমার আইডি নাম্বারটা দিচ্ছি এখানে। তো আমি আমার আইডি নাম্বারটা এখানে দিছি। দেন হচ্ছে রেজিস্ট্রেশন, অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশন, আপনার কি জন্ম নিবন্ধন আছে কি না, না থাকলে নাই, বাধ্যতামূলক না এখানে, কারণ যেটা বাধ্যতামূলক সেটা কিন্তু আপনার ফিল আপ হয়ে যায়। হ্যাঁ, দেখেন নো দিলেন। আপনার পাসপোর্ট না থাকলে পাসপোর্ট আইডি, না থাকলে না দিবেন। আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত হলে ম্যারিড আর সিঙ্গেল হলে সিঙ্গেল। বিবাহিত হলে স্পাউসের নাম দিবেন, অর্থাৎ বউয়ের নাম দিতে হবে। আর সিঙ্গেল হলে কিছুই দিতে হবে না। মোবাইল নাম্বারটা আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, যেই নাম্বারটা সবসময় আপনার এই চাকরির জন্য মেসেজ যাবে, কনফার্ম মোবাইল নাম্বার, অর্থাৎ যে নাম্বারটা দিচ্ছেন নিচেও সেম একই নাম্বার আপনি দিবেন। অনেক সময় এটা কপি করে পেস্ট করলে হয় না, আবার টাইপিং করে আপনাকে দিতে হতে পারে। সো সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই। ইমেলটাও বাধ্যতামূলক না, কিন্তু আপনি ইমেলটা দিবেন, কারণ ইমেলটা যদি আপনার থাকে তাহলে সহজ। তারপরে কোটা, আপনার কি কোনো কোটা আছে কিনা, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা আছে কিনা, আপনি ফিজিক্যালি অসুস্থ কিনা, বা এথেটিক মাইনরিটি এগুলো আছে কিনা। আর যদি কিছুই না থাকে নট অ্যাপ্লিকেবল এটা দিবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার কোনো কোটাই নেই, আপনি জাস্ট নট অ্যাপ্লিকেবল দিবেন, কিন্তু কিছুই দিচ্ছেন না সেটা হবে না। দেখেন এগুলো নীল হয়ে গেছে। আর আপনি যদি কিছুই না দেন,
কিছুই না দেন তাহলে হবে না, ঠিক আছে। আর যদি আপনি দেখেন মুক্তিযোদ্ধার সন্তান হন, ফ্রিডম ফাইটার্স, এখানে দেখেন ফ্রিডম ফাইটার্স ডিটেলস দিতে হবে, নেম, সার্টিফিকেটের নাম্বার, ডেট, ইটসিটি। মানে আপনি যদি মুক্তিযোদ্ধা সন্তান হয়ে থাকেন তাহলে আপনার নাম দিতে হবে। আপনার ফ্রিডম ফাইটার্সে একটা সার্টিফিকেট আছে, আপনারা যাদের আছে তারা নিশ্চয়ই জানেন। সেই সার্টিফিকেটে আপনার বাবা বা মায়ের নাম, অর্থাৎ যার নামে মুক্তিযোদ্ধার সনদ আছে তার নাম, এবং সেখানে সার্টিফিকেটের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা দিবেন এবং তারিখটা দিবেন। সেই তারিখটা কোনটা, ডেট অফ বার্থ না, কিন্তু অবশ্যই যে তারিখের সনদটা সেই সনদের একটা তারিখ আছে, ওকে। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। এটা কি, আপনি কি গভর্নমেন্টের চাকরি করেন, নাকি আধা সরকারি, নাকি অটোনমাস মানে সর্বসম্মতিক্রমে, নাকি কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করছেন না, এটা আপনাকে বলে দিতে হবে। এর জন্য আপনি যেহেতু কোথাও কোনো চাকরি করছেন না, নট অ্যাপ্লিকেবল দিবেন। আর যদি হয়ে থাকেন তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলোতে ফিল আপ করলে আহামরি যে কোনো পরিবর্তন হবে তা না, জাস্ট নট অ্যাপ্লিকেবল দিবেন। এই হচ্ছে আপনার মোটামুটি পার্সোনাল বেসিক ইনফরমেশন, ঠিক আছে। তো পরের ইনফরমেশনটা আপনার কি, পরের ইনফরমেশনটা হচ্ছে আপনার অ্যাড্রেস আপনি দিবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা হচ্ছে কেয়ার অফ। কেয়ার অফটা কি, অনেকে আমরা কেয়ার অফ মানে জানি না। কেয়ার অফ মানে হচ্ছে কি, আপনার দেখা গেছে চাকরিটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর সরকারিভাবে একটা প্রসেসে আপনার বাসায় একটা চিঠি আসবে, হ্যাঁ। সে চিঠি কার নামে আসবে সেটাকেই বলা হয় মূলত কেয়ার অফ। তো আপনি যেহেতু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নিজের নামটাই দেওয়াটা উচিত, ঠিক আছে। আর যদি আপনি অপ্রাপ্তবয়স্ক হন সেই ক্ষেত্রে আপনার চিঠিটা আপনার বাবার নাম অথবা মায়ের নামে অথবা ভাই বোনের নামে আসবে। এটা হচ্ছে মূলত কেয়ার অফ। আর যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক হয়েই কিন্তু সরকারি চাকরিতে আবেদনের জন্য ঝাঁপায়ে পড়তেছেন, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কেয়ার অফ নিজের নাম দেওয়া উচিত। আর এখানে আপনি আপনার তথ্য দিতে পারেন, এই যে দিলাম, আমি আমার তথ্য দিলাম। তারপর হচ্ছে উপজেলা দিলাম, উপজেলাটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে দেখেন পোস্ট অফিস দিলাম, পোস্ট অফিস দিলাম 1454 পোস্ট অফিস দিলাম। এখানে চলে আসলো 1454। তারপর পোস্ট অফিস হচ্ছে সোনারগাঁও। তারপর হচ্ছে পোস্টের কোড, এখানে পোস্টের কোড দেবেন। এখন আপনি দেখা যাচ্ছে পোস্টালের কোড জানেন না, কথার কথা আপনি পোস্টের কোড জানেন না, তাহলে আপনি গুগলে এসে লিখবেন সোনারগাঁও, এই যে সোনারগাঁও পোস্টাল কোড, এই যে সোনারগাঁও পোস্টাল কোড, এটা লিখে দিলে দেখেন এই যে 1444 নামে একটা পোস্টাল কোড চলে আসছে, বুঝছেন। তো এখানে আপনি 1444 দিবেন, পোস্টাল কোড চলে আসলো। এইভাবে দিলেন। এটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা। ধরেন আপনার সোনারগাঁতেই বাড়ি, অথবা আপনি সোনারগাঁতে বর্তমানে থাকতেছেন, কিন্তু আপনার বাড়ি হচ্ছে নাটোর অথবা কুড়িগ্রাম অথবা জামালপুর, যে কোনো জায়গায়, তখন আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটা দিবেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা মানে কি, মানে আপনি যেই জায়গার বাসিন্দা সেই জায়গার অ্যাড্রেস দিবেন, মূল অ্যাড্রেসটা। এখন হতে পারে আপনি চাকরির সুবাদে আপনি সোনারগাঁতে থাকতেছেন, ঠিক আছে। তো সোনারগাঁ অ্যাড্রেসটা দিবেন, এটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা। আর যদি আপনি সোনারগাঁতে চাকরি করেন কিন্তু আপনার বাড়ি হচ্ছে নাটোর, তাহলে আপনি নাটোরের অ্যাড্রেসটা দিবেন এখানে স্থায়ী ঠিকানা। তাহলে দুই জায়গাতে আপনার চাকরির ব্যাপারটা তারা জানবে। যেমন আপনি বর্তমানে যেখানে আছেন সেখানে আপনার চিঠি আসবে না, ঠিক আছে, চিঠি যাবে আপনার স্থায়ী ঠিকানা। তো এর জন্য আপনি সবসময় চেষ্টা করবেন এটা দিতে। কিন্তু ঢাকা শহরে অনেকেই যেমন আপনার গ্রামে থাকে অথবা শহরে থাকে, কিন্তু তাদের গ্রামের বাড়ি হচ্ছে অনেক দূরে, তো তারা কি করবে, তারা স্থায়ী ঠিকানা গ্রামেরটা দেবে, ঠিক আছে, ওইটা কোনো সমস্যা নেই। কারণ আবার বুদ্ধি করে আপনি স্থায়ী ঠিকানা যেই জায়গায় আপনি থাকতেছেন চাকরি সুবাদে সেই জায়গাটা দিয়ে না, কারণ আপনি কিন্তু সেই জায়গার স্থায়ী বাসিন্দা না। দেখা যাচ্ছে আপনি স্থায়ী ঠিকানা দিয়েছেন যেখানে আপনি চাকরি সুবাদে থাকতেছেন, সেখানকার চেয়ারম্যান সার্টিফিকেট, ভোটার আইডি, এনআইডিতে কিন্তু আপনার তথ্য নাই। সো আপনি এগুলো দিলে পরে চাকরিটা আরও বিপদে পড়বেন। সো এটা না দেওয়াই ভালো। আর যদি আপনার বর্তমান ঠিকানা এবং হচ্ছে স্থায়ী ঠিকানা একই হয় তাহলে সেম দিবেন, সেম অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেস। তো যখন আপনি সেম দিবেন এগুলো দেখবেন অটো ব্লক হয়ে যাবে, এখানে আর আপনি ক্লিক করলে কাজ করবে না। দেখেন ক্লিক করলাম, ডান,
দেখেন এখানে কিন্তু সুন্দর করে আপনি এগুলার ফিল আপ করতে পারতেছেন না, কারণ এটা টিক মার্ক দিয়েছে মানে এগুলা ব্লক হয়ে গেছে। তার মানে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম টু সেম। পরেরটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা, এখন দেখেন শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটা কিন্তু আপনার ফিল আপ করতে হবে। যেমন এসএসসি, এসএসসি, গ্রাজুয়েশন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টসের জন্য। এখন আপনার এরকম হইতে পারে, দেখেন এই যে এখানে দেখেন তিনটা জিনিস কীরকম, লাইক এখানে যেমন আপনি দেখেন এসএসসি, এসএসসি এবং গ্রাজুয়েশন, এই তিনটার সার্টিফিকেটের তথ্য মাস্ট বি আপনাকে ফিল আপ করতে হবে। আর যেটা মাস্ট বি ফিল আপ করতে হবে অবশ্যই, সেটা দেখেন লাল হয়ে আছে, রেড মার্ক করা আছে, এটা ফিল আপ করতে হবে। আর যেগুলা বাধ্যতামূলক না সেগুলো দেখেন হাইড হয়ে আছে, আপনি ইফে ক্লিক করলে এটার তথ্য দিতে পারেন। আর যদি আপনার তথ্য না থাকে বা প্রয়োজন নেই তখন এটার অপশন থাকবে, ঠিক আছে। এখানেই দেখেন, এখানে দেখেন দপ্তরি একটা পদবি, এই দপ্তরি পদে চাকরি পাইতে হলে কিন্তু আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে না, নর্মালি আপনার ম্যাট্রিক পাস করলে হবে। দেখেন এখানে ম্যাট্রিক পাস বাধ্যতামূলক তথ্য দিছে, আর বাকিগুলো যদি আপনার থাকে তাহলে আপনি টিক মার্কটা দিয়ে ফিল আপ করবেন, আর যদি না থাকে তাহলে দিবেন না, এটা বাধ্যতামূলক না। কিন্তু এই ক্ষেত্রে দেখেন বাধ্যতামূলক তিনোটাই, ঠিক আছে, আপনাকে তিনোটাই ফিল আপ করতে হবে। সো ফিল আপ করে দেখেন এখানে এসএসসি মানে আপনার পরীক্ষার নাম, যেহেতু এসএসসির এটা সেকশন, এই সেকশনটা হচ্ছে এসএসসির, তো এসএসসিটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা দিবেন। তারপরে হচ্ছে সিলেক্ট কোন ডিভিশন পাইছেন, ঠিক আছে, কোন ডিভিশন পাইছেন, আউট অফ 5 জিপিএ 5-এর জায়গায় কত পাইছেন, যেমন 3.30 পাইছি, কথা কয় সালে পাস করছি এবং কোন গ্রুপে, বিজনেস স্টাডিজ, রোল নাম্বার কত, 45, 55, 54 দিলাম, একটা হাঙ্কি পাঙ্কি ওই ভুলভাল একটা দিলাম আর কি। তারপর হচ্ছে পাসিং ইয়ার, 13তে পাস করছি, এই যে দিবেন, এরকম দিবেন। দেখেন ফিল আপ হয়ে গেছে। তো প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে এইভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর দেখবেন আপনার সামনে আরও কিছু জিনিস চলে আসবে এবং খুব সুন্দর প্রসেসে আপনার কাছে এটা চলে যাবে। দেখেন আমি এইখানে পরেরগুলোকে স্কিপ করে ফিল আপ করে ফেলি। দেখেন এখানে কিন্তু আমি ইন্টারমিডিয়েট এবং অনার্স লেভেলেরটা দিয়ে ফেলছি। যদি আমি মাস্টার্স করতাম তাহলে ইফ দিয়ে এগুলো দিতাম, যেহেতু করি নাই সেহেতু দিচ্ছি না। আর এটাও দেখেন বাধ্যতামূলক না। জব এক্সপিরিয়েন্স, আপনার কি আগে কোথাও কোনো অভিজ্ঞতা আছে কিনা, যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ইফ দিয়ে এখানে জব এক্সপিরিয়েন্স দিবেন। মানে আপনি কি হিসাবে কোন এমপ্লয়ি ছিলেন, প্রাইভেটে বা রেগুলার বেসিক আন্ডার রিভিনিউ বাজেটে ছিলেন বা টেম্পোরারি বেসিকে ছিলেন কিনা, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি প্রাইভেট অর্গানাইজেশনে আপনি কোথায় ছিলেন, প্রাইভেট একটা অর্গানাইজেশনে আপনি ছিলেন, অথবা নিজে যদি বিজনেস করেন বিজনেস, এরকম প্রাইভেট অর্গানাইজেশন দিলাম। অর্গানাইজেশনের নাম দিলাম আমি সাপোজ এই যে প্যারাবো আদর্শ হাই স্কুল, অ্যাড্রেসটা দিলাম এবং আমি আমার পোস্ট দিলাম ওয়েব ডেভেলপার সাপোজ দিলাম, এবং কত থেকে কত পর্যন্ত সার্ভিসটা আমি তাদের দিছি। এখনও যদি আমি তাদের কাছে জবটা করে থাকি, অর্থাৎ অনেকে আছে না রানিং জব, সে অন্য একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছে কিন্তু সরকারি চাকরিতে সে আবেদন করবে, কিন্তু সরকারকে সে জানায় দিতেছে আমি একটা রানিং কোম্পানিতে আসি বা একটা প্রতিষ্ঠানে আসি, বর্তমানে কারেন্ট ওয়ার্কিং, আমি বর্তমানে কাজ করতেছি, এটা দিলেন, তাহলে এই দুইটা দরকার নেই। অর্থাৎ কত থেকে কত এটা। এখন এটা যদি না দেন, যেমন আপনি 2020 থেকে 2023 পর্যন্ত চাকরি করছেন, তাহলে সেটা দিতে পারেন। এই যে 2020 সাল থেকে জানুয়ারি 20 থেকে জানুয়ারির 2020 সালে জানুয়ারির 1 তারিখ থেকে কাজ করতেছেন 2023 সাল পর্যন্ত। সাপোজ 2023 সাল পর্যন্ত আপনি জানুয়ারির 1 তারিখ পর্যন্ত করছেন, এটা হচ্ছে আপনার কত থেকে কত পর্যন্ত আপনি তাদেরকে সার্ভিস দিয়েছেন, অর্থাৎ আপনি একটা প্রাইভেট কোম্পানি হোক, যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেটা। আর যদি মনে করেন 2020-এতে এখনও আপনি কাজ করতেছেন তাদের কোম্পানিতে, তখন আপনি কারেন্ট ওয়ার্কিং দিবেন, তাহলে আজকের ডেটটা চলে আসবে। এবং জবের ডেসক্রিপশন দিবেন, হ্যাঁ, ওয়েব ডেবে দিতে পারেন, ডেভেলপার এটা দিবেন। সর্বোচ্চ আপনি 300 এরকম অক্ষর মানে বর্ণ দিতে পারবেন, এর বেশি না। তারপরে যদি আপনি মনে করেন আরও অভিজ্ঞতা আপনি শেয়ার করবেন, এক্সপিরিয়েন্স, তাহলে এই যে অ্যাডে দিবেন, এই যে আরেকটা নিচে আসবে,
ঠিক আছে। এখন ভুলে ভালে যদি দিয়ে ফেলেন অ্যাড মোর, কেমন এটা সরাইবেন? ওই যে একটা ডিলেট বাটন আছে, জাস্ট ক্লিক করবেন, চলে যাবে। এ হচ্ছে অবস্থা। তো পরবর্তীতে দেখেন আদার কোয়ালিফিকেশনের একটা অপশন রাখছে তারা। এই অপশনটা কি বলছে, ডু ইউ হ্যাভ ট্রেনিং অন কম্পিউটার অপারেশন, মানে আপনি কি কম্পিউটার টাইপিংয়ে বা কম্পিউটার চালানোর কোনো আপনার কি কোনো ট্রেনিং আছে কি না, সেটা আপনি সিলেক্ট করে বলবেন ইয়েস। অবশ্যই আপনাকে কম্পিউটার, ওই যে সার্কুলারে কিন্তু বলে দেয় অনেক সময়, এটা হচ্ছে পদ ভেদে ভিন্ন হইতে পারে। যখন আপনি যদি মালি হন অথবা সিকিউরিটি গার্ড হন, দপ্তরি হন, আপনার তো কম্পিউটার জানাটা বাধ্যতামূলক না, তাই না? যেহেতু এই পোস্টটা হচ্ছে আপনার মূলত আপনার হিসাবরক্ষক, কম্পিউটার কর্মকর্তা, অবশ্যই কিন্তু এখন বর্তমানে ডিজিটাল যুগে হিসাব রাখে মানুষ কম্পিউটার দিয়ে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। সার্কুলারে উল্লেখ করা থাকে, তো উল্লেখ করা থাকলে এখানে অবশ্যই এটা থাকবে। আর যদি উল্লেখ না থাকে আপনার এই পদ অনুযায়ী, তাহলে সেটা থাকবে না। থাকলে এখানে ইয়েস দিবেন। তারপর দেখেন ট্রেনিং ইনস্টিটিউট নেম, আপনি কোন ইনস্টিটিউট থেকে দিচ্ছেন, মা আইটি নাম দিলাম, দেওয়ার পরে শেষ, এতটুকুই। এখন এটা কেন দিচ্ছেন, আপনি কিন্তু এটা 2 নম্বরই কোনো নাম দিলে হবে না। কেন হবে না? আপনি মা আইটি দিলেন, কিন্তু আপনি যে অভিজ্ঞতা আছে আপনার কম্পিউটার অভিজ্ঞতা, তারা তো সার্টিফিকেটও চাইতে পারে। আপনি যখন লিখিত পরীক্ষার পরে মৌখিক পরীক্ষার কাছে যাবেন তাদের কাছে সরকারি চাকরিতে, তখন আপনাকে বলবে আপনি যে কম্পিউটার অপারেটরে বা কম্পিউটারে ভালো দক্ষতা আছে, সেখানে সার্কুলারে আপনি বলে দিছেন আপনার তো আপনি ট্রেনিং করেছেন মা আইটি থেকে, তাহলে মা আইটির সার্টিফিকেটটা দেখান তো। তখন আপনি যদি সার্টিফিকেট না দেখাইতে পারেন, আপনি অ্যাজ এ বাটপার হিসেবে আখ্যায়িত হবেন, আপনার চাকরিটা না হইতে পারে। তো মোটামুটি কিন্তু এতটুকু জায়গা আপনারা ফিল আপ হয়ে গেছে, তাই না? তো এই যে ফিল আপ হয়ে গেলো, তাহলে পরের অপশনটা কি? পরের অপশনটা হচ্ছে এরকম একটা ইমেজ আসবে প্রত্যেকের ক্ষেত্রে, এরকম একটা ইমেজ আসবে, কিন্তু সবার যে সেম টু সেম আসবে তা কিন্তু না। দেখেন এখানে আমি ক্লিক দিছি আরেকটা আসছে, ক্লিক দিছি আরেকটা আসছে, এরকম অনেকগুলো আসবে, এক এক সময় এক একটা। তো এটাকে হুবহু ফিল আপ করতে হবে। দেখেন R5, তারপর 5টা উঠতেছে না কেন, সরি, R5, তারপর হচ্ছে FR, তারপর হচ্ছে 3F দিলাম। দেওয়ার পরে তার মানে এটা অ্যাকুরেট আছে, এটাকে আমি ডিক্লার দিলাম। ডিক্লার মানে হচ্ছে কি, উপরে যে তথ্য উপাত্ত দিছি সব কিছু, তার সবই সঠিক এবং সত্য। দেন সাবমিট দিব। সাবমিট দেওয়ার পরে এখানে দেখেন ফ্রিডম ফাইটার্সে একটা অপশন আসছে। কেন আসছে জানেন? ওই যে আমি দিছিলাম, বাট আমার তো ফ্রিডম ফাইটার্স নাই, নট অ্যাপ্লিকেবল দিছি। এখন আমি নেক্সটে যেতে পারি, ঠিক আছে। এখন যদি আমি সাবমিটে দেই, দেখেন পরের ধাপে সে নিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, বলছে জব স্টার্ট ইউর মাস্ট নট লেস দেন গ্রাজুয়েশন পাস ইয়ার। কী বলছে? এই যে এটা, ঠিক আছে। এখন যদি যাই লেন্থ, এখন লেন্থ দিছে ক্লিয়ার দিছে। এখন দেখেন এখানে কি বলছে, এটাও ক্লিয়ার, সাবমিট দেই। বলছে ইউর গ্রাজুয়েশন রেজাল্ট ইজ লেস দেন রিকোয়ার্ড। গ্রাজুয়েশন রেজাল্ট, আমার গ্রাজুয়েশনের একটা রেজাল্টে কোথাও ঝামেলা আছে। এই যে রেজাল্ট, সিজিপিএ আরও বেশি হইতে হবে, কি বলে 3.50 হইতে হবে, না হলে হবে না। কারণ রেজাল্ট খারাপ হইলে আপনি আবেদন করতে পারবেন না। এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, দিলেন, চলে গেছে। কিন্তু এখন দেখেন আপনি যেই জিনিসগুলো ফিল আপ করছেন, সেই ফিল আপের সব তথ্য কিন্তু এইখানে আছে, সুন্দর করে আছে, তাই না? দেখেন আপনার রেজাল্ট সহ এটা কিন্তু আপনার সামনে প্রদর্শন হয়েছে। এখন যে খেলাটা, এই খেলাটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। দেখেন আপনাকে আপনার ইমেজ আপলোড দিতে হবে, আপনার সিগনেচারও আপলোড দিতে হবে, ঠিক আছে। এখন ইমেজটা কেমনে কী করবেন, সিগনেচার কেমনে কী করবেন, সেটা আপনার জানা উচিত। দেখেন 300x300 আপনার একটা ইমেজ লাগবে, পিক্সেল, ঠিক আছে। এবং এটার কেবি 100 কেবির নিচে হইতে হবে, উপরে না। আর হচ্ছে আপনার সিগনেচার হবে 300 থেকে, এটা মানে এটা পাশে হবে 300 এবং উঁচা নিচে হবে আপনার 80। এই যে দেখেন ইমেজটা হতে হবে এই বর্ডারের মতো বড় এবং সিগনেচারটা হইতে হবে এরকম। তাহলে এই দুটো আমি দিব। কিভাবে দিব? আমি চুজ ফাইলে গেলাম। চুজ ফাইলে যাওয়ার পরে দেখেন আমি এখানে আমার ডেস্কটপে আসলে আবেদনে একটা অপশন পাবো, আমি সেখানে গিয়ে যাই। এখানে আমার ইমেজ থাকতে পারে, দেখেন এখানে দিলাম। এই যে 1200 ডাইমেনশন, এটা নিবে না। কেন নিবে না জানেন? এটা সাইজ এতই বেশি যে নিবে না। তো আমাকে দুইটা ইমেজ সুন্দর করে রিসাইজ করে নিয়ে আসতে হবে। তো ইমেজ রিসাইজ করার জন্য দেখেন অনেক ওয়েবসাইট আছে। আমি এখানে যাব,
আমি লিখব ইমেজ রিসাইজ। এই যে ইমেজ রিসাইজার, এখানে গেলে এরকম আসবে। আসার পরে imageResizer.com-এ যাব, তারপর ঠিক এরকম অপশন আসে। তখন আমার একটা ইমেজ আমি ড্র্যাগ করে বলতে হচ্ছে কি, আমার একটা ইমেজ আমি এখান থেকে নিব। সাপোজ চাকরিতে আমি এই ইমেজটা দিতে যাচ্ছি, এটার উপর ছাড়লাম। ছাড়ার পর দেখেন ইমেজটা গেল, যাওয়ার পরে এখানে দেখেন অপশন আসছে। এইখানে আমাকে ডাইমেনশনটা সিলেক্ট করে দিতে হবে। কীরকম, আমি যে সার্কুলারটাতে আবেদন করতেছি সেই আবেদনে বলে দিছে আমাকে 300x300 পিক্সেল দিতে হবে এবং এটার ফরম্যাট হবে জেপিজি। সেটা কি মানে পিএনজি হতে পারবে না। তো জেপিজি কি পিএনজি কি সেটা বলতেছি। এখান দেখেন এরকম আছে। এই যে এখন দিব আমি 300x300 এবং এটাকে লিখে দিব 300। ওফ, এটা লক রেশিও এই যে রেশিওটা হচ্ছে পার্সেন্টেজ, তো ডাইমেনশন পিক্সেলে দিই। এই যে পিক্সেলেই আছে, মোটামুটি পিক্সেলে আছে। আমি যদি দিই 300, অনেক সময় হয় কি এটা লক করে দিলে রেশিওটা অটো নেয়, আমি এটাকে আনটিক করে দিলে হবে কি, তো এরকম হবে। যে করলাম। এখন টার্গেট অপশনাল কেবি, আমার কেবি হইতে হবে, আমি 100 কেবি বলছে, তো আমি 90 কেবির কথা বললাম, তাহলে আমারটা সুন্দর হয়ে যাবে। এখন 100 কেবি দিলে অনেক সময় বেশি হইতে পারে। এবং অরিজিনাল সাইজটা কি, অরিজিনাল সাইজ এই যে জেপিজি নিব, মানে সেভ অ্যাজ এ ইমেজ জেপিজি হিসাবে আমি করব। অবশ্যই এটা দেখেন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে সেভ রিসাইজে দিবেন। দেখেন রিসাইজে দেওয়ার পরে আপনার একটা ইমেজ ডাউনলোড হবে এবং এটার সাইজ কেবি দেখেন কত হইতাছে। এটার অরিজিনাল সাইজ হচ্ছে 228 কেবি, কিন্তু এখন আমি এটা কনভার্ট করাতে হয়েছে 72 কেবি এবং এটার আউটপুট হয়েছে এত 300। এখন আমি ডাউনলোডে দেই, ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। দেখছেন এই যে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এই ইমেজটাই আমি এখন আপলোড দিব কোথায়, আমার এই চাকরির সার্কুলারে। চুজ ফাইলে যাই, আমি ডাউনলোডে যাই, এখানে ক্লিক করি, দেখেন ইমেজটা নিয়ে নিছে। কেন নিছে, এটা আর আমি 300x300 রাখছি, জেপিজি রাখছি। সিগনেচারের বেলায় সেম পদ্ধতি, দেখেন আমি সিগনেচারে 300 রাখবো এবং 80 রাখবো। এর জন্য আমি রিসাইজে আবারও যাব। রিসাইজে যাওয়ার পর আমি সিগনেচারটাকে নিয়ে আসবো। এখন সিগনেচারটা কোথায় আছে আমি তাও জানি না, এর জন্য আমাকে একটু ভিতরে যেতে হবে। ভিতরে যাওয়ার পর এই যে একটা সিগনেচার নিলাম, নেওয়ার পরে ঠিক এরকম আসলো। এখন এই সিগনেচারটাকে আমি লক অ্যাসপেক্টটাকে তুইলা দিয়া 300 দিব এবং এটাকে দিব হাইট দিব 80 দেওয়ার পরে, অথবা এটাকে আমি যদি ক্রপ করি, যে ক্রপে গেলে দেখেন ক্রপটা আমি এই যে ক্রপে গেলে এটাকে আমি নিজে ক্রপ করতে পারি, এই যে এতটুকু। ঠিক আছে, ক্রপ করার পর আমি এখানে ডাউনলোড দিব না, ক্রপ দিব। এই যে ক্রপ দিলাম। এখন আমি রিসাইজে যাব। এই যে ক্রপে যাওয়ার পর এখন আমি রিসাইজে যদি যাই, এই যে রিসাইজ, এখন রিসাইজে যদি যাই 300 দিব, দেন এটা দিব 80, মোটামুটি হয়ে গেল। এবং পিক্সেলেই আছে, এখানে পিক্সেলে রাইট। দেন এখানে হচ্ছে আমার সর্বোচ্চ কেবি কত হতে পারবে, তারা কি বলছে, এটার কেবি হচ্ছে 60 কেবি। আমি এখানে কেবি দিব কীরকম, 60 কেবি দিছে, তো আমরা দিব এখানে 50 কেবি, সর্বোচ্চ 50 কেবি হবে। এবং ইমেজের সাইজ হচ্ছে জেপিজি থাকবে, অরিজিনাল থেকে জেপিজিটা কইরা দিব। এবং রিসাইজে ক্লিক করলে এই যে দেখেন সুন্দর রিসাইজ ডাউনলোড হয়ে যাচ্ছে, 300x80 হচ্ছে। এবং আউটপুট কত হচ্ছে সেটা এখনও বলছে না, এই যে আউটপুট 10 কেবি হয়েছে। ডাউনলোডে ক্লিক করলাম, এই ইমেজটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি যাই, এখানে গিয়ে চুজ ফাইলে যাই, তারপরে এটা ডাউনলোড দিয়েছি কোথায়, এখানে যাই, সিলেক্ট করে দিলাম। দেখেন ইমেজটার পিছনে চলে আসছে, তাই না? দেন এখানে টিক মার্কটা আমি দিব, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে নেক্সটের পাতায় আমাকে নিয়ে গেল। বলছি ইনভ্যালিড ফটো অ্যাপিয়ারেন্স ইজ টু আনক্লিয়ার টু রিকগনাইজ ব্যাক টু, মানে কি বলছে, আপনার যে ফটোটা দিচ্ছেন ফটোটা খুব সুন্দর না, বুঝছেন, এই জন্য আনক্লিয়ার হয়েছে। এই জন্য এই যে ক্লিয়ার একটা ফটো দিতে হবে, এই ফটোটাকে আমি একটু তাহলে করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, বিজি রিমুভার আছে, বিজি লিখলে বিজি রিমুভার আসছে। দেন দেখেন এরকম আসছে, আপলোডে গেলাম, এটাতে ক্লিক করলাম, দেখেন এই যে অসাধারণ একটা ইমেজ আসছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখেন ইমেজটা কিন্তু ক্লিয়ার না তেমন। তারপরে আমি ডাউনলোড করলাম, দেখি কি বলে তারা। এখন চুজ ফাইলে যাই, তারপরে এখানে গেলাম, আবার ডাউনলোডটা কোথায় হইলো তাও কিন্তু অ্যাজ ইউর জানি না। অল আসছে ভিউ,
এটা কি সাইজ আসছে, পিএনজিও নিতে পারি, সমস্যা নাই। ইমেজ ফাইল মাস্ট বি জেপিজি, ইমেজের ফাইল মাস্ট বি হইতে হবে জেপিজি। ওকে, আচ্ছা। তো এটাকে ডাউনলোড দিলে তারা ডাউনলোড দিচ্ছে আমাকে কি দিচ্ছে, পিএনজি। বাট আমি এইটা দিব না, আমি আরও একটা ইমেজ নিতে পারি ইচ্ছা করলে। এখন আপনি যদি যাই, সাপোজ এখন আমি আরও একটা ইমেজ নিয়ে আসছি, দেখি ওইটা দিয়ে কাজ হয় কিনা। দিলাম, এখন সিগনেচারটা কোথায় দিলাম, এবার দিয়ে দেখি হয় কিনা, হয়তো না হইতে পারে, হয়ে গেছে। এখন দেখেন আমার আবেদন সাকসেসফুল, আবেদন কিন্তু সাকসেসফুল, কিন্তু তারা বলল আমি পেমেন্ট করতে হবে। যে অ্যাপ্লিকেশন কপি, এটা হচ্ছে আনপেড হচ্ছে, হ্যাঁ, মানে এখন এটাকে পেমেন্ট করতে হবে। তো দেখেন পেমেন্ট করার অপশন তারা এখানে দিয়ে দিছে, ইউজার আইডি। এই যে দেখেন একটা ইউজার আইডি আমাকে দিছে, এই আইডি বরাবর আমাকে মেসেজ করে তাদেরকে টাকা দিতে হবে। তো মেসেজের অপশনটা কিভাবে আমরা দিব সেটা খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে। আমি মেসেজে যাব, মেসেজে যাওয়ার পর দেখেন মেসেজ অপশনে গিয়ে লিখব বড় অক্ষরে PMEAT। এটা হচ্ছে মন্ত্রণালয় ভিত্তিক, অর্থাৎ এটা হচ্ছে এই মন্ত্রণালয়ের, এই জন্য এইটা। আপনি অন্য মন্ত্রণালয়ে আপনার সেম, অর্থাৎ আবেদন করার পর সেম এখানে আপনাকে সুন্দর করে বলে দিবে আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন। ঠিক আছে, সাপোজ এইভাবে আপনি তুলবেন, দেন ইয়েস দিবেন। সরি, প্রথমে হচ্ছে এইটা, প্রথমে আপনাকে দেখেন ইউজার আইডি দিছে একটা। তো প্রথমে আপনি মেসেজ করবেন এইটা, লিখে স্পেস দিয়ে লিখবেন ইউজার আইডি। এই যে এই ইউজার আইডিটা লিখবেন, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে দিছে এই যে PMAT ইউজার আইডি দিবেন। তারপর দেখেন ফার্স্ট SMS এর রিপ্লে আসবে, আপনার একটা 8 ডিজিটের পিন দিবে, একটা 8 ডিজিটের পিন দিবে। তারপরে আপনি আবার দ্বিতীয় মেসেজে গিয়ে এটা লিখবেন PMAT, দেন ইয়েস দিবেন, মানে আপনি আবেদনটা মধ্যে টাকা জমা দিতে চান, তারপর ইয়েস দিবেন। আর অবশ্যই কিন্তু এই যে এই চিহ্নগুলো দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট PMET লিখবেন, লেখার পর স্পেস দিয়ে ইয়েস দিবেন, আবার স্পেস দিয়ে পিন দিবেন। ওই যে এরকম একটা পিন দিবে 8 ডিজিটের, ওই পিনটা দিয়ে আবার স্পেস না দিয়া আপনি 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। দেন আপনার কাছে একটা ইউজার এবং পাসওয়ার্ড চলে আসবে, ইউজার এবং পাসওয়ার্ড। দেন আপনি কি করতে পারেন, আপনার ইউজার পাসওয়ার্ডের ভিতরে যেতে পারেন, ঠিক আছে। এবং আপনার এই নাম্বারে সব তথ্য পাঠাবে, আপনি যে নাম্বার দিয়ে ফিল আপ করছেন। পরবর্তীতে আপনি এই যে দেখেন পেমেন্টের স্ট্যাটাসে যদি যান, ধরেন এখন আপনি পেমেন্ট করবেন না, পরে করবেন, এখন করবেন না, এর জন্য আপনি কি করবেন, এটাকে ডাউনলোড করে নেবেন। যে ডাউনলোড দিলাম, দেখেন এটা ডাউনলোড হয়ে গেল। এই যে ডাউনলোড দিলাম, দেখেন ডাউনলোড ফর্মটা হয়ে গেছে। কিভাবে আপনি সব তথ্য দিবেন সেটা এখানে বলে দিছে। তারপরে দেখেন আপনি পরবর্তীতে এই যে পেমেন্ট স্ট্যাটাস এখানে আসবেন, আপনি এখানে আইসা আপনি এই যে এই মন্ত্রণালয়ের পেমেন্ট স্ট্যাটাসে আইসা আপনার ইউজার আইডি দিবেন। আপনার ইউজার আইডি কি, আপনারা কিন্তু অবশ্যই ইউজার আইডিটা দিছে, তাই না? আচ্ছা, এই যে ইউজার আইডি, সাপোজ আপনার এই যে ইউজার আইডিটা, হ্যাঁ, এই ইউজার আইডিটা আপনি দিবেন। আমি ইউজার আইডিটা যদি বলি 2UXYT, এটা হচ্ছে 2UXYT। তারপরে যদি আমি আবার পড়ি বাকিটা DZK দিলাম, দেওয়ার পরে চেক দিব এই ইউজার আইডিতে পেমেন্ট দিছে কিনা, এটা দেখাচ্ছে আনপেইড। আপনি যখন টাকাটা মেসেজের মাধ্যমে দিবেন তখন আপনাকে দেখাবে পেইড, ঠিক আছে, এখানে স্ট্যাটাস। তো এইভাবে কিন্তু আপনি পরের স্টেপগুলো কাজ করতে পারবেন। আমি আপনাদের প্রথমেই বলছি নিট অ্যান্ড ক্লিনভাবে প্রত্যেকটা সরকারি চাকরির আবেদনের প্রসেস একই, খুব আহামরি পরিবর্তন নাই। অর্থাৎ 19 থেকে 20 একটু পরিবর্তন হয়, কিন্তু 19 থেকে 15, 19 থেকে 14 এত পরিবর্তন হয় না, ঠিক আছে। তো এইভাবেই আপনারা প্রত্যেকটা মন্ত্রণালয়ে সরকারি চাকরিতে আবেদন করতে পারেন। আমি পরবর্তীতে দেখাবো আপনাদের মোবাইল থেকে কিভাবে আবেদন করেন। তো মোবাইল থেকে আবেদনের ব্যাপারটা হচ্ছে কিন্তু সেম একই পদ্ধতি। আপনারা যদি যান দেখেন মোবাইলের ব্যাপারটা যদি দেখায় আপনাদের ছোট্ট করে ডিভাইসে, দেখেন ছোট্ট ডিভাইসে যদি যান ঠিক এরকম আসবে, ঠিক আছে, এরকম আসবে। বড় করে যদি দেখায় এরকম আসবে। খুব যে বেশি পার্থক্য বা বেশি ইয়াতে আসবেন, ডেভেলপার টুলসে যদি যাই গিয়ে দেখেন এই যে এতটুকু আসবে, ঠিক আছে, এতটুকু আসবে মোবাইল ভার্সন থেকে। ভয়ের কোনো কারণ নেই, এতটুকু আসলে আর দিবেন। কিন্তু কম্পিউটার থেকে করলে ভালো,
এটা জিনিসটা খুব বেশি ভুল ভ্রান্তিটা কম হয় আর কি। তো আশা করছি কিভাবে আপনারা যে কোনো মন্ত্রণালয়ে নিজেরাই ঘরে বসে কম্পিউটার থেকে হোক অথবা মোবাইল থেকে হোক আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।